মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য এক ভিন্ন মাত্রায় প্রবেশ করেছে, যেখানে সামরিক কৌশল আর প্রযুক্তির সীমা নির্ধারণ করছে না কোনো কূটনৈতিক চুক্তি, বরং নিয়ন্ত্রণ করছে অস্ত্রভিত্তিক সক্ষমতা। 18 জুন ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের ফাত্তা-1 নামে পরিচিত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা শুরু করেছেন প্রশ্নের উত্তর খোঁজা। এই অস্ত্র কতটা ভয়ঙ্কর এবং এর ফলে কিভাবে বদলে যেতে পারে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। ফাত্তা নামের এই ক্ষেপণাস্ত্র প্রথমবার প্রকাশ করা হয় 2023 সালে। দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অস্ত্রটি সামনে আনা হয়। নামকরণ করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনে। জনসম্মুখে প্রথমবার ফাত্তা উপস্থাপনের সময় একটি প্রতীকী হিব্রু বার্তা ছাপা হয় এক বিশাল ব্যানারে, যার অনুবাদ দাঁড়ায় তেল আবিব মাত্র 400 সেকেন্ড দূরে। এই বাক্যটি ইঙ্গিত দেয় ইরানের কৌশলগত বার্তা, একটি প্রতিক্রিয়াশীল নয়, একটি আগ্রাসী সক্ষমতা প্রদর্শনের কৌশল। ফাত্তা ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক শ্রেণীর মধ্যে ফেলা হলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ এর প্রকৃত শ্রেণীবিন্যাস নিয়ে বিতর্ক তুলেছে। শব্দের গতির 5 গুণ থেকে 25 গুণ গতিসম্পন্ন যে কোনো অস্ত্রকে সাধারণত হাইপারসনিক শ্রেণীতে ফেলা হয়। ইরান দাবি করেছে ফাত্তা ক্ষেপণাস্ত্র প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতি অর্জনে সক্ষম এবং এটি 1400 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে এই অস্ত্র আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড সসলিং বা অ্যারো 3 দ্বারা আটকানো সম্ভব নয়। এই ঘোষণার কয়েক মাস পরে ফাত্তা-2 নামের একটি পরবর্তী সংস্করণ জনসম্মুখে উপস্থাপন করে তেহরান। এই নতুন সংস্করণের রেঞ্জ 1500 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়েছে এবং বলা হয় এটি অত্যন্ত উঁচু উচ্চতায় উঠতে পারে, ফলে রাডার শনাক্তকরণ থেকে এটি সহজেই পাশ কাটিয়ে যেতে সক্ষম। একই সঙ্গে জানানো হয়েছে ফাত্তা-2 তার উড্ডয়নকালীন গতিপথ একাধিকবার পরিবর্তন করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষেত্রে কার্যকর। ইরানের এই সক্ষমতা বৃদ্ধির পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী কৌশল, যেখানে পশ্চিমা ও ইসরায়েলি হুমকি মোকাবেলায় নিজেদের হাতে এমন অস্ত্র রাখতে চায় যা সীমান্ত ছাড়িয়ে হুমকি নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। ইরানকে প্রতিরক্ষা বললেও বাস্তবে এগুলো একটি বহুমাত্রিক হামলা সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলের ওপর প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ধরনের অস্ত্র, যার মধ্যে ছিল ইমাদ-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাভে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শাহেদ 136 সিরিজের ড্রোন। এই অস্ত্রগুলো একযোগে আঘাত হানে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার অস্ত্র, যার রেঞ্জ 1700 কিলোমিটার, দৈর্ঘ্যে 15 মিটার। এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন 750 কিলোমিটার। এটি 2015 সাল থেকে ইরানের অস্ত্র ভাণ্ডারে যুক্ত রয়েছে এবং ক্রমাগত উন্নয়নের মধ্য দিয়ে একে আরও শক্তিশালী করা হয়েছে। ইমাদ ক্ষেপণাস্ত্র সরাসরি স্থল ভিত্তিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এবং এর ইন্টেনশনাল গাইডেন্স সিস্টেম একে নিখুঁত নিশানা নির্ধারণে সহায়তা করে। পাভে ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মধ্যম পাল্লার স্মার্ট মিসাইল, যার রেঞ্জ 1650 কিলোমিটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর পথে একাধিক গতিপথ পরিবর্তন এবং অন্য মিসাইলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সম্মিলিত হামলা পরিচালনার সক্ষমতা। ইরান 2023 সালে ফেব্রুয়ারিতে প্রথমবার পাভে ক্ষেপণাস্ত্র জনসম্মুখে আনে। সে সময় বলা হয়েছিল এই মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। 2024 সালের 13 এপ্রিল এই দাবির বাস্তব রূপ দেখা যায়, যখন পাভে ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত হানে। ফাত্তা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের হাতে রয়েছে আরও কিছু অস্ত্র যা ভিন্ন ধরনের সাফল্য এনে দিয়েছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে জুলফিকার নামের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত ফাত্তা-110 সিরিজের উন্নত সংস্করণ এবং প্রথমবার ব্যবহার করা হয় 2017 ও 2018 সালে, যখন ইসলামিক স্টেটের ঘাঁটির বিরুদ্ধে আঘাত হানতে এটি ব্যবহৃত হয়েছিল। জুলফিকার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন প্রায় 450 কেজি এবং এটি দ্রুত, সুনির্দিষ্ট এবং কম উচ্চতায় অগ্রসর হতে পারে। একই সময়ে বিবিসি প্রকাশ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে 4টি মূল গ্রুপে ভাগ করা হয়: রকেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল। প্রতিবেদনে আরও বলা হয় এই অস্ত্রগুলো ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে সমুদ্র লক্ষ্যবস্তুতে ব্যবহারে উপযোগী। এর মধ্যে হাইপারসনিক শ্রেণীর অস্ত্রগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় যে ইরান এখন প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার দিকেই মনোযোগ দিয়েছে। ফাত্তা ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শিল্পের এমন একটি নিদর্শন যা শুধু অস্ত্রের পরিসংখ্যান দিয়ে নয়, প্রতিপক্ষের আস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা দিয়েও মূল্যায়নযোগ্য। এটি নিছক কোনো রেঞ্জ ভিত্তিক হুমকি নয়, বরং এটি যুদ্ধের এক নতুন মাত্রা, যেখানে হাইপারসনিক গতি, গতিপথ পরিবর্তন ক্ষমতা এবং রাডার ফাঁকি দেওয়ার কৌশল একত্রে ব্যবহৃত হয়। এই গঠনগত উপাদানগুলোর বিশ্লেষণে স্পষ্ট হয় ফাত্তা কেবল যুদ্ধক্ষেত্রের অস্ত্র নয়, এটি একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অস্ত্র বটে। ইরানের এই মিসাইল ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এর একাধিক পর্যায়ের প্রকৌশলিক পরিবর্তন ও উপস্থাপনার ধরন ইঙ্গিত দেয় যে এটি কোনো রকম প্রতীকী অস্ত্র নয়। হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো লক্ষ্যবস্তুর দিক পরিবর্তনের আগেই পৌঁছে যেতে পারে, যার ফলে প্রচলিত প্রতিরক্ষা প্রযুক্তি যেমন
থার্ড, প্যাট্রিয়ট বা আয়রন ডোম কার্যকরভাবে প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়। বিশ্লেষকদের মতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে উচ্চ গতি এবং কম উচ্চতায় ওড়ার সক্ষমতা। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি রাডার স্ক্যান থেকে দূরে থাকে এবং সময়ের আগে সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম হয়। ফাত্তা ক্ষেপণাস্ত্র এই দুটি দিক থেকে আন্তর্জাতিক প্রতিরক্ষা কাঠামোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যেহেতু ফাত্তা ক্ষেপণাস্ত্রের বুস্টার ধাপে জ্বালানি দ্রুত ক্ষয় হয় এবং তারপরে গ্লাইড মোডে গতিপথ পরিবর্তন করা যায়। তাই এটি রাডার ডিটেকশনের সময়সীমাকে সংকুচিত করে তোলে। তবে সব সফলতা সত্ত্বেও ফাত্তা ক্ষেপণাস্ত্রের কিছু সীমাবদ্ধতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অস্ত্র বিশ্লেষকরা বলছেন হাইপারসনিক প্রযুক্তি যতটা দ্রুতগামী ততটাই স্পষ্ট গতিপথ নির্ধারণের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে। অত্যন্ত উচ্চ গতির কারণে এটিকে নির্ভুল লক্ষ্যবস্তুর উপর রাখার জন্য দরকার জটিল গাইডেন্স সিস্টেম এবং রিয়েল টাইম তথ্য প্রবাহ, যা এখনও ইরানের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রের জন্য পূর্ণ মাত্রায় অর্জন করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এছাড়া ফাত্তা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীলতা ইরানকে কৌশলগতভাবে একপাক্ষিক করে ফেলছে কিনা সেটিও এখন আলোচনায়, কারণ ইরানের সামরিক শক্তি দীর্ঘদিন ধরে আত্মরক্ষা এবং অসম প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল ভিত্তিতে নির্মিত হলেও ফাত্তা সিরিজ ইঙ্গিত দিচ্ছে আক্রমণাত্মক কৌশলে প্রবেশের এক সুস্পষ্ট ঘোষণা। এটি ইরানকে কেবল প্রতিরক্ষা পররাষ্ট্রনীতির স্তর থেকে বের করে একটি কৌশলগত হুমকি রাষ্ট্রে পরিণত করছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রতিক্রিয়া উল্লেখযোগ্য। ইসরায়েল ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি অস্বীকার না করলেও এর ক্ষয়ক্ষতি নিয়ে কোনো বিশদ ব্যাখ্যা দেয়নি। সামরিক তথ্য নিয়ন্ত্রণে কঠোর নীতির কারণে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি মাত্র বিবৃতি দিয়েছে, তাও অস্পষ্ট এবং প্রতিক্রিয়াশীল ধাঁচে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে 18 জুনের ইরানি আক্রমণ পূর্বতন হামলাগুলোর তুলনায় অনেক বেশি সমন্বিত, নিখুঁত এবং প্রযুক্তি নির্ভর ছিল, যার ফলে গোয়েন্দা ব্যর্থতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এই মুহূর্তে ইসরায়েলের ভেতরে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। ফাত্তা ক্ষেপণাস্ত্রের ব্যবহারের পর একাধিক প্রশ্ন সামনে এসেছে। ইরানের কি এই অস্ত্র একাধিক ইউনিটে প্রস্তুত রয়েছে? কিভাবে এটি মোতায়েন করা হয়? এই প্রযুক্তির উৎস কি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কি সত্যি এ ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রস্তুত? যদি উত্তর নেতিবাচক হয় তাহলে শুধু সামরিক দুর্বলতায় নয়, গোটা অঞ্চলে কৌশলগত শক্তির ভারসাম্য পুনর্বিন্যাসের সূচনা। একই সঙ্গে এই মিসাইল ব্যবস্থার সম্প্রসারণকে কেন্দ্র করে পশ্চিমা রাষ্ট্রগুলোতেও উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন এখনও এ বিষয়ে সরাসরি কোনো বিবৃতি না দিলেও পেন্টাগনের অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ ইউনিটগুলো এই বিষয়ে নজরদারি বাড়িয়েছে। কারণ হাইপারসনিক প্রযুক্তি যদি সফলভাবে যুদ্ধক্ষেত্রে কার্যকর হয় তবে সেটা গোটা পশ্চিমা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের জন্য এক বড় ধরনের হুমকি তৈরি করবে, বিশেষত যদি এই প্রযুক্তি ভবিষ্যতে রাশিয়া কিংবা চীনের মধ্যপ্রাচ্যভিত্তিক মিত্রদের হাতে ছড়িয়ে পড়ে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো এই ঘটনার পর নিজেদের সামরিক পরিকল্পনায় পর্যালোচনা শুরু করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা বাহরাইনের মতো ইসরায়েল ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো এখন প্রশ্ন তুলছে, যদি ইরান এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গভীর সামরিক ঘাঁটিতে আঘাত আনতে পারে তাহলে উপসাগরীয় অঞ্চলের আরও দুর্বল সামরিক অবকাঠামো কতটা নিরাপদ? এমন পরিস্থিতিতে নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি প্রশ্ন, এই মিসাইল কৌশল কি পরবর্তী যুদ্ধের রূপরেখা নির্ধারণ করবে? বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধ এখন আর ময়দানে সৈন্য সমাবেশ বা বিমান বহনের আধিপত্যের উপর নির্ভর করে না, বরং আধিপত্য নির্ভর করে কে কতটা দ্রুত, নিখুঁত এবং অপ্রতিরোধ্য আঘাত আনতে পারে সেই সক্ষমতার উপর। এই প্রেক্ষাপটে ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র প্রমাণ করেছে তারা এখন শুধু পাল্টা জবাব নয়, বরং প্রথম প্রহারের পক্ষেও প্রস্তুত। ফাত্তার বার্তা স্পষ্ট, ভবিষ্যতের যুদ্ধ হবে গতির, দূরত্বের এবং বিভ্রান্তির। একদিকে এটি প্রচলিত যুদ্ধনীতিকে ভেঙে দিচ্ছে, অন্যদিকে প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থাকে পেছনে ফেলে নতুন এক সামরিক বাস্তবতার জন্ম দিচ্ছে। এই বাস্তবতা কেবল ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্ব নিরাপত্তা কাঠামোর জন্য এক অশনি সংকেত।